দেখো, আজকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে আলোচনা করব। ইংরেজির একটা সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। তো প্রেজেন্ট পার্টিসিপেল এর গঠন বা ফরমেশনটা আমাকে প্রথমে জানতে হবে। এর ফরমেশন হলো ভি প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকে। আমরা প্রেজেন্ট পার্টিসিপেলের একটা অংশ বা একটা খণ্ড এখানে আমরা আলোচনা করব, কারণ প্রেজেন্ট পার্টিসিপেলের ব্যবহার বিভিন্ন রকম ভাবে আছে। তো ধরো, আমি একটা বাক্য বলছি, আই স এ ফ্লাইং বার্ড। আমি একটি উড়ন্ত পাখিকে দেখলাম। এই বাক্যটির মধ্যে প্রেজেন্ট পার্টিসিপেল কোনটা? ফ্লাইং। কারণ প্রেজেন্ট পার্টিসিপেলের ফরমেশনটাই হচ্ছে ভি প্লাস আইএনজি। এই যে ফ্লাইং বার্ড মানে কি? একটা উড়ন্ত পাখি। এই যে উড়ন্ত শব্দটা, এটা দেখো বার্ড বা পাখিটার দোষগুণ অবস্থা প্রকাশ করছে। তার মানে যে নাউন বা প্রনাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে ফ্লাইংটা এখানে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আবার দেখো, উড়ন্ত পাখি মানে কি? পাখিটা উড়ছে, অর্থাৎ ওরা কাজটাও চলছে। তার মানে এখানে ভার্বের ফোর্সও আছে। তার মানে এটাকে আমি ভার্বও বলতে পারি। তাহলে ফ্লাইংটা অ্যাডজেক্টিভ হিসাবেও কাজ করছে, আবার ফ্লাইংটা ভার্ব হিসাবেও কাজ করছে। তার মানে এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয়ের কাজই বিদ্যমান, যে কারণে এই ফ্লাইং শব্দটিকে ডবল পার্টস অফ স্পিচও বলা হচ্ছে, কারণ ভার্ব এবং অ্যাডজেক্টিভ উভয়েরই কাজ করছে। এরপর এই যে প্রেজেন্ট পার্টিসিপেলটি, এটা সাধারণত একটি নাউন বা প্রনাউনের সম্বন্ধে কিছু বলে, এবং যে নাউন বা প্রনাউনটির সম্বন্ধে কিছু বলে সেই নাউন বা প্রনাউনটির আগে প্রেজেন্ট পার্টিসিপেলটি ব্যবহার হয়, অথবা এর পরে প্রেজেন্ট পার্টিসিপেলটি ব্যবহার হয়। এরপর এখানে মনে রাখবে যে কোথায় আগে এবং কোথায় পরে ব্যবহার করা হয়। ধরো, এটা বলা আছে আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। কিন্তু যদি এই বাক্যটাকেই বলি, আমি আকাশে একটা পাখিকে উড়তে দেখলাম, ধরো আই স এ বার্ড ফ্লাইং ইন দি স্কাই। এই যে বাক্যটা, এখানে দেখো বার্ডের দোষগুণ অবস্থা প্রকাশ করছে ফ্লাইং, এই প্রেজেন্ট পার্টিসিপেলটি। এখানে কোথায় ব্যবহার হয়েছে? দেখো পরে ব্যবহার হয়েছে, বার্ডের পরে ব্যবহার হয়েছে। কিন্তু এখানে কোথায় হয়েছিল? বার্ডের আগে হয়েছিল। এটা কেন হচ্ছে না? এখানে একটা মনে রাখবে যে প্রেজেন্ট পার্টিসিপেলটি যদি একাধিক শব্দ নিয়ে বসে, অর্থাৎ এরপরে যদি আরো কোনো শব্দ থাকে, তাহলে সবসময় যার সম্বন্ধে বলছে, অর্থাৎ যে নাউন বা প্রনাউনটির সম্বন্ধে বলছে, তার পরে ব্যবহার হবে। ধরো, এই যে ইন দা স্কাই, আকাশে উঠতে দেখলাম, এই যে একটা ফ্রেজ আছে, যে কারণে বার্ডের পরে প্রেজেন্ট পার্টিসিপেল বসলো। কিন্তু এইখানে দেখো আর অন্য কোনো ফ্রেজ এখানে নেই। আছে কি? যে শব্দটার সম্বন্ধে বলছে সেই শব্দটাই শুধু বসে আছে, যে কারণে এটা আগে ব্যবহার হয়েছে। বুঝা গেছে? আবার ধরো, আমি যদি বলি আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, এ ড্রাউনিং ম্যান, একটা ডুবন্ত লোককে আমি লক্ষ্য করলাম। দেখো, এখানে এই যে লোকটার দুষ্গুণ অবস্থা প্রকাশ করছে, ড্রাউনিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপেলটা আগে ব্যবহার হয়েছে। কিন্তু এই বাক্যটাকেই যদি আমি বলতাম আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, এ ম্যান, একটা লোক, ড্রাউনিং, ডুবে যাচ্ছে, ইন দি পন্ড, পুকুরে ডুবে যাচ্ছে। এই যে ইন দি পন্ড একটা ফ্রেজ রয়েছে, অর্থাৎ একাধিক শব্দ রয়েছে, যে কারণে এই ড্রাউনিং প্রেজেন্ট পার্টিসিপেলটি ম্যানের পরে ব্যবহার করেছে। তাহলে এখানে মনে রাখবে যে প্রেজেন্ট পার্টিসিপেলটি নাউনের পরেও ব্যবহার হতে পারে, আগেও ব্যবহার হতে পারে। যদি একাধিক শব্দ থাকে, তাহলে সবসময় প্রেজেন্ট পার্টিসিপেলটি নাউন বা প্রনাউনের পরে ব্যবহার হবে, আর যদি কোনো শব্দ না থাকে তাহলে আগে ব্যবহার হবে। বোঝা গেছে? এরপরে এই যে দেখো, এ ফ্লাইং বার্ড,
ধরো এ ফ্লাইং বার্ড, এ ফ্লাইং বার্ড একটা উড়ন্ত পাখি। এই যে ফ্রেজটা, এটাকে আমরা ভাঙতে পারি, ভেঙে বলতে পারি। ভাঙলে কি হবে? এ ফ্লাইং বার্ড মানে একটা উড়ন্ত পাখি, অর্থাৎ একটা পাখি, এ বার্ড দ্যাট ইজ ফ্লাইং, যেটা উড়ছে। আমি এটা বলতে পারি। তার মানে কি, এই যে ফ্লাইং বার্ডটা, এটাকে দেখো একটা ক্লজ করা যাচ্ছে, এ ফ্লাইং বার্ড অর্থাৎ এ বার্ড দ্যাট ইজ ফ্লাইং। তার মানে এই যে বাক্যটা আছে, এই যে বাক্যগুলো বললাম, এই বাক্যগুলো থেকে ক্লজও তৈরি করা যায়। কিভাবে করবে? ধরো আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখিকে দেখলাম। এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ ক্লজ করি তাহলে কি হবে? আই স, আমি দেখলাম, এ বার্ড, ওই ফ্লাইং বার্ডটাকে ভাঙতে হবে, এ বার্ড একটা পাখি, দ্যাট ওয়াজ ফ্লাইং, যেটা উড়ছিল। আমি একটা পাখিকে দেখলাম যেটা উড়ছিল। এই যে যেটা উড়ছিল, এটা কার সম্বন্ধে বলছে? বার্ড, পাখিটার সম্বন্ধে। তার মানে এই যে পুরো ক্লজটা, যেটা উড়ছিল, এটা পাখিটার দোষ গুণ অবস্থা প্রকাশ করছে। তার মানে এই ক্লজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, অতএব এটা কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল থেকে অ্যাডজেক্টিভ ক্লজ করতে হলে যে নাউন বা প্রনাউনটির সম্বন্ধে প্রেজেন্ট পার্টিসিপলটি কিছু বলে, সেই নাউন বা প্রনাউনটির পরে হু, হুইচ, দ্যাট ইত্যাদি দিয়ে ক্লজটা গঠন করতে হবে। যেমন ধরো আবার যে বাক্যটা বলেছিলাম, আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, দি থিপ, আমি লক্ষ্য করলাম চোরটা, রানিং অন দ্য স্ট্রিট, রাস্তায় দৌড়াচ্ছে। এই যে বাক্যটা, এই বাক্যটাকে ধরো আমি অ্যাডজেক্টিভ ক্লজ করব। কি করব তখন? এই যে রানিং শব্দটা, প্রেজেন্ট পার্টিসিপলটা কার সম্বন্ধে বলছে? থিপটার সম্বন্ধে। আমি চোরটিকে লক্ষ্য করলাম রাস্তায় দৌড়াচ্ছে। তাহলে এই যে রানিংটা থিপের সম্বন্ধে দোষ গুণ অবস্থা প্রকাশ করছে, তাহলে থিপের পরেই একটা হু, হুইচ, দ্যাট ব্যবহার করব। কি হবে? আই নোটিসড, আমি লক্ষ্য করলাম, দি থিপ, চোরটাকে, হু, যে, এরপর দেখো এখানে একটা বিভার দিতে হবে। যেমন আমি এখানে ওয়াজটা দিয়েছিলাম, একটা বিভার দিতে হবে। বিভার্ব এম ইজ আর ওয়াজ এর যদি প্রেজেন্ট ফর্ম থাকে, এইখানে মূল ভার্বটা, এটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এখানে এম ইজ আর এর মধ্যে দেবো। আর এটা যদি পাস্ট ফর্ম হয়, যেমন এই যে দি যোগ আছে পাস্ট ফর্মে, তাহলে এখানে ওয়াজ বা ওয়ার এর মধ্যে একটা ব্যবহার করব। দেখো দা থিপ সিঙ্গুলার, যে কারণে আমি ওয়াজ ব্যবহার করেছি। এটা যদি প্লুরাল হতো, থিপস থাকতো, তাহলে এটাকে ওয়ার করতাম। তাহলে আই নোটিসড দা থিপ হু ওয়াজ, বাকি যেমন আছে, রানিং অন দা স্ট্রিট, আমি চোরটিকে লক্ষ্য করলাম যে রাস্তায় দৌড়াচ্ছিল। তার মানে এটা কি হলো? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ করতে হলে মনে রাখবে যে যে নাউন বা প্রনাউনটির সম্বন্ধে প্রেজেন্ট পার্টিসিপলটি কিছু বলে, সেই নাউন বা প্রনাউনটির পরে হু, হুইচ, দ্যাট ইত্যাদি ব্যবহার করব, দিয়ে একটা বিভার্ব দেব, তারপরে ক্লজটা তৈরি করব। বোঝা গেছে? আবার এই যে বাক্যটা, এই যে ধরো আই নোটিসড দ্য থিপ রানিং অন দ্য স্ট্রিট, আই স এ ফ্লাইং বার্ড, এগুলো থেকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ করলাম। এগুলো থেকে আবার নাউন ক্লজও করা যায়। যদি নাউন ক্লজ করতে বলে তাহলে এই যে ফাইনাইট ভার্ব, অর্থাৎ এই যে মূল ভার্বটা আছে, এই ভার্বগুলোর পরে একটা দ্যাট ব্যবহার করতে হবে। ধরো আমি এই বাক্যটাকেই করব, আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখিকে দেখলাম। কি করতে হবে তখন নাউন ক্লজ করতে গেলে? আই স দ্যাট। বোঝা গেছে? এরপর এ ফ্লাইং বার্ডটা, আই স দ্যাট, আমি দেখলাম যে এ বার্ড একটা পাখি, একটা বিভার দিতে হবে একই রকম, এ বার্ড ওয়াজ ফ্লাইং, আমি দেখলাম যে একটা পাখি উড়ছিল। এই বাক্যটাকে দেখো এখানে
রিলেটিভ বা অ্যাডজেক্টিভ ক্লজ করেছি। আবার এই বাক্যটাকে আমি নাউন ক্লজ করব। নাউন ক্লজ করার জন্য কি এইরকম নিয়ম একই, অর্থাৎ ভার্বের পরে দ্যাট বসবে। আই নোটিসড দ্যাট, আমি লক্ষ্য করলাম যে, দি থিপ, চোরটি, ওয়াজ রানিং অন দা স্ট্রিট, আমি লক্ষ্য করলাম যে চোরটা রাস্তায় দৌড়াচ্ছে। তাহলে নাউন ক্লজ করতে পারবে। মনে রাখবে যে নাউন ক্লজ করতে গেলে এই যে ভার্বটা, ফাইনাইট ভার্বটা, তারপরে দ্যাট ব্যবহার করতে হবে, এবং যে আইএনজি যুক্ত শব্দ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল তার আগে একটা বি ভার্ব দিতে হবে, এবং এটা অ্যামিজারও হতে পারে, ওয়াজারও হতে পারে। যদি দেখো এটা প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এটা অ্যামিজ আর এর মধ্যে একটা ব্যবহার করবে। যদি দেখো এটা পাস্ট ফর্মে আছে তাহলে এখানে ওয়াজ বা ওয়ার এর মধ্যে একটা ব্যবহার করবে। বোঝা গেছে? আবার ধরো যদি বলি আর একটা উদাহরণ দেখো, people say Ram weeping for Sita, লোকেরা দেখে রাম সীতার জন্য কাঁদছে। এই যে দেখো প্রেজেন্ট পার্টিসিপল উইপিং, কাঁদছে, কে কাঁদছে? রাম। রামের দুষ্গুণ অবস্থা প্রকাশ করছে এই প্রেজেন্ট পার্টিসিপলটা। এটাকে যদি অ্যাডজেক্টিভ ক্লজ করি কিভাবে করব না, এই যে অবজেক্ট অর্থাৎ এই যে রাম, এরপরে আমি হু ব্যবহার করব। কি হবে? পিপল সে রাম হু, এইখানে দেখো সি প্রেজেন্টে আছে, তার মানে আমাকে এমিজ আর এর মধ্যে একটা ব্যবহার করতে হবে। রাম আছে সিঙ্গুলার, তাহলে ইজ ব্যবহার করব। রাম হু ইজ উইপিং ফর সীতা। আবার এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হলো। আবার এটাকে যদি নাউন ক্লজ করি তখন কি হবে না, এই যে ফাইনাইট ভার্ব, যে ভার্বটা আছে তারপরে দ্যাট ব্যবহার করতে বলেছি, অর্থাৎ হবে পিপল সি দ্যাট রাম ইজ, এখানে সি আছে বলে এখানে প্রেজেন্ট ফর্ম ইজ ব্যবহার করলাম, ইজ উইপিং, বাকি যেমন আছে ফর সীতা। তাহলে দেখো এই যে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে গঠিত বাক্যটা, এটাকে অ্যাডজেক্টিভ ক্লজও করা যাচ্ছে, আবার এটাকে নাউন ক্লজও করা যাচ্ছে। তার মানে অ্যাডজেক্টিভ এবং নাউন ক্লজ উভয়ই করা যাচ্ছে। তাহলে এই বাক্যগুলোকে যদি বলে যে মেক ইট কমপ্লেক্স, এটাকে কমপ্লেক্স করো, বেশিরভাগ সময় পরীক্ষাতে দেয়, তাহলে কমপ্লেক্স করতে বললে আমি অ্যাডজেক্টিভ ক্লজ বা নাউন ক্লজ যে কোনো ক্লজেই করতে পারি, কারণ অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাউন ক্লজ এই দুটোই কমপ্লেক্স সেন্টেন্স এখানে। কিন্তু যদি স্পেসিফিক ব্র্যাকেটে উল্লেখ করে দেয় যে মেক ইট এ নাউন ক্লজ বা মেক ইট অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ, তখন আমি শুধু নাউন ক্লজ যেটা বলবে সেটা করব, অ্যাডজেক্টিভ ক্লজ যেটা বলবে সেটা করব। বোঝা গেছে? এই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল থেকে ক্লজ তৈরি করা। আজ এই পর্যন্তই থাক। প্রেজেন্ট পার্টিসিপলের আরো যে ব্যবহারগুলো আছে নেক্সট ভিডিওতে আলোচনা করব।